আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত কিসিমের কত প্রজাতির পাগল যে পৃথিবীতে আছে, সেটা যদি এই জগতে না আসতাম বুঝতে পারতাম না। ভারত বাংলাদেশের জন্য কি, এটা বোঝে না কি, সকলেই বোঝে। কারণ ভারত যদি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য একেবারে ক্লোজ করে দেয়, বাংলাদেশ দেউলিয়াত্ব বরণ করবে করবে এবং করবে। সেখান থেকে তাদের রক্ষা করার মতো শক্তি মানে বর্তমান সময়ে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র নেই। এখন এই যে দেখেন, ভারতের সাথে বাংলাদেশের এত শত্রুতা, এত কিছু, তারপরেও এই 2025 সালে সবচেয়ে বেশি বাণিজ্য করেছে ওই ভারতের সাথে। এবং আগের সরকার, অর্থাৎ যে সরকার চলে গিয়েছে, পতিত সরকারের চেয়ে আরও 17-18% বেশি বাণিজ্য করে ফেলেছে। অথচ এই দেশের অস্থিতিশীলতা, এই দেশের ভাঙ্গন কামনা করতে পারে এমন একজন লোককে আপনি কি করবেন? পাগলের সুখ মনে মনে টাইপের লোক না এটা। কালকে একটা টক শোতে দেখলাম, এক অধ্যাপক না অর্থনীতিবিদ, তিনি টক শোতে বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার হায়াত আরও একটু বাড়িয়ে দেয়, যাতে করে আমি ভারত ভেঙে টুকরো টুকরো হবে এটা দেখে যেতে পারি। মানে মানে আপনারা কিছু বুঝতে পারতেছেন যে ভারত ভেঙে টুকরো টুকরো হবে, এটা সে দেখে যাবে, এটাই তার শান্তি। সে কোন মাপের, কোন ধাপের অর্থনীতিবিদ বা রাজনৈতিক বিশ্লেষক বা পণ্ডিত, এটা আমার একটা অন্যরকম মনে হয়েছে যে কোন কিসিমের লোক। কারণ ভারত যদি অস্থিতিশীল হয়, ভারতের প্রতিবেশী হিসাবে আপনি স্থিতিশীল থাকতে পারবেন? আজ মনে করেন ভারতে ভেঙে টুকরো টুকরো হলো, তো ভারতের এখন যে ব্যবসা বাণিজ্যের যে সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন, সেই ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা কি আপনি পাবেন? যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি বলি, যে মায়ানমারের সাথে বিদ্রোহী গোষ্ঠীদের সংঘর্ষ বছরের পর বছর চলছে। 2018 সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আছে, আপনারা সেটা দেখেছেন বা দেখছেন। আর রোহিঙ্গারা আমাদের উপর, গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। আর রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে গাজার লেভেলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া বা সিস্টেমের মধ্যেও ফেলা প্রক্রিয়া চলছে, সেটাও আপনারা দেখেছেন। এবং রোহিঙ্গারা আমাদের জন্য যে কি হবে এক সময়, যদি তাদেরকে দেশে ফেরত না পাঠানো হয় বা ফেরত পাঠানো সম্ভব না হয়, তারা যে আমাদের জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, সেটা এখন আর কারোর বুঝতে বাকি নেই। এখন সে মায়ানমার আরাকান আর্মির সাথে, আরাকান যে অঞ্চল আছে তার সাথে আপনি কী ব্যবসা বাণিজ্য করতে পেরেছেন? টুকরো টুকরো, মনে করেন মায়ের বান টুকরো টুকরো হয়ে গেল। আরাকান আর্মির সাথে আপনি কি ব্যবসা বাণিজ্য করতে পারেন? বরং এই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিরা প্রতি সপ্তাহে 250 জন 10টি ট্রলার, মাছ ধরার ট্রলার বাংলাদেশের এদেরকে আটক করে নিয়ে জিম্মি টিম্মি করে তারপরে ছাড়ে। মাঝে একটা রিপোর্ট আমি করেছিলাম, নিজেই দেখেছিলাম এবং করেছিলাম, যে আপনার মায়ানমার থেকে পণ্যবাহী জাহাজ তারা কীভাবে 2-3টা তুলে নিয়ে গেছিলো, পরে 2টো ছেড়ে দিয়েছে, একটা আটক রেখেছিল। এবং মুক্তিপণ, যেমন সমুদ্র দিয়ে আসতে হলে তাদেরকে আবার চাঁদা দিতে হবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। তার এবং তারা সীমান্তে মাইন পুঁতে রেখে যায়, গুলি করে মারে, বোম পোতে, কৃষকদের সমস্যা করে, ফসল কেটে নিয়ে যায়, নানান তাল অস্থিরতার ভেতরে তাদেরকে রেখেছে। এখন যদি ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বা তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো নাই, দেখেন মাঝে ভারত যখন চাল বন্ধ করে দিয়েছে, চালের কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়ে গিয়েছিল, সেটা বাংলাদেশের জনগণকে সেই বোঝা টানতে হয়েছে। যখন সরকার দেখলো যে এই পরিবেশ পরিস্থিতিকে ব্যালেন্স করা যাচ্ছে না, তখন আবার বাংলাদেশে হিন্দুরা আছে, তারা দরিদ্র মানুষ খাওয়ার কষ্ট পাবে, এইসব সিটিমিটি দিয়ে নাকি আবার ভারতের কাছ থেকে চাইল নিয়েছে। অর্থাৎ আপনার তো সম্পর্ক ভালো চীনের সাথে, আপনার সম্পর্ক ভালো মালয়েশিয়া, সিঙ্গাপুর, আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আর পাকিস্তান, সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পাক হানাদার বাহিনীর দেশের সাথে আপনাদের তো বিশাল ভালো সম্পর্ক বর্তমান সরকারে। তাহলে কই নিয়ে আসেননি? পাকিস্তান থেকে চাইল নিয়ে আসতেন, যুক্তরাষ্ট্র থেকে চাইল নিয়ে আসতেন, চীন থেকে চাইল নিয়ে আসতেন, চীনের কাছ থেকে নিতে তো আপনার বাধা দেয়নি বা ভারত বা
পাকিস্তান কাছ থেকে যে আপনি নিয়ে এসেছিলেন পণ্য সামগ্রী, আপনার কি ভারত আপনাকে উড়িয়ে দিয়েছে, না ভারত তাদের জাহাজ আটকে দিয়েছে? দীর্ঘ 53-54 বছর পরে তাদের জাহাজ বাংলাদেশে ঢুকিয়েছিলেন, কেউ তো কিছু বলি নাই, বলেছিল আপনাদেরকে? বলে নাই তো। তাহলে আপনি সেই দেশ থেকে চাইল নিয়ে আসতেন, চীন থেকে নিয়ে আসতেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, হংকং, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, মানে তুরস্ক, এইসব দেশ থেকে চাইল নিয়ে আসেন, ফ্রিতে দিক আপনার, কই দেয়নি তো। না দিলে বা কোনো নিরুপায় হয়ে যখন আপনি চালের বাজার গরম উত্তপ্ত, আরও বেশি উত্তপ্ত হয়ে গেল, তখন চালের বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি কার দ্বারস্থ হলেন? সেই তো ভারতেরই দ্বারস্থ হলেন। আর সেই দেশের মানে টুকরো টুকরো হওয়াতে, টুকরো টুকরো করাতে যে ব্যক্তি শান্তি পেতে পারে বা শান্তি, তার আত্মার শান্তি পাবে, এরকম চিন্তাভাবনা করে, আমার আর যাই হোক তাকে জ্ঞানী বলে মনে হয় না। ভণ্ড, বেয়াদব, লাফাঙ্গা এবং মানে কারোর মানে ভালো দেখতে পারে না, এরকমই আপনার মনে হয়। এই যে পেঁয়াজের বাজার, মনে করেন পেঁয়াজের বাজার গরম, মানে যখন মানে প্রচণ্ড আকারের গরম হতে শুরু করলো, নাগালের বাইরে যাওয়া শুরু করলো, তখন আপনি আবার ভারতের কাছ থেকে কী করলেন? পেঁয়াজ নেওয়া শুরু করলেন। অবশ্য চাল আমদানির ক্ষেত্রে এখনও চাল আমদানি চলছে, কিন্তু চাল আমদানির ক্ষেত্রে ভারত আবার নতুন করে একটা সিস্টেম চালু করেছে, তাতে করে চালের মূল্য হয়তো বা 1-2 টাকা কেজি হতে আবার বেড়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ভারত এখনও আপনার দৃশ্যত কোনো বিরোধিতা বা শত্রুতা আপনার সাথে করে নাই। আপনারা এটা বলতে পারবে না, বাংলাদেশ স্পেসিফিকভাবে বিশেষ করে এটা বলতে পারবে না। ভারতের সাথে যে অন্যায্য চুক্তিগুলো আছে আপনি বাতিল করেন, আপনাকে তো কেউ পায়ে ধরেনি। আপনি যে আম পাঠাচ্ছেন, ইলিশ পাঠাচ্ছেন, এই আম আর ইলিশ পাঠাচ্ছেন কারণ আপনার সামনে একটা চুক্তি আছে, গঙ্গা চুক্তি। সেই মানে সেই গঙ্গা চুক্তি তো শেষ দিকে, সেই চুক্তি যদি মানে আপনি না করতে পারেন, এখন ভারত তো সুর দিয়েছে যে আমাদের দেশের এখন পানি দরকার, আমরা এখন আর এই চুক্তিতে যাব না। এখন যদি এই চুক্তি না করে, তাহলে আমরা যে বাংলাদেশ একটা চরম বিপাক এবং বিপদে পড়বে, সেটা বলার অপেক্ষা রাখেন। এই যে আপনি বাংলাদেশের যে আজকে ঘরে ঘরে বিদ্যুতের আলোয় অন্ধকার, ঘনীভূত অন্ধকার আলোকিত হচ্ছে, এই আলোর বিকল্প আপনার ব্যবস্থা কি? ভারত যদি আপনার এই বিদ্যুৎ সরবরাহ না করে, বিনা টাকায় দিবে না, সে ঠিক আছে, বিনা টাকায় কেউই দিবে না, কিন্তু কথা হলো আপনি চীন থেকে নেন, আপনি অন্য দেশ থেকে নেন, নিচ্ছেন না কেন? নেন, আপনি নিতে তো আপনাকে আর কেউ নিষেধ করিনি। আর আপনি স্বাধীন সার্বভৌম দেশ, আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদেরকে কেউ বাধাগ্রস্ত করবে না, নিষেধও করবে না, তা আমরা কেন নিতে পারছি না? এটাও কিন্তু একটা ভাবার বিষয়, এটাও কিন্তু একটা ভাবতে হবে মানুষকে যে আপনি কি করছি, কোন পথে হাঁটছি, কেন হাঁটছি, আমরা কার সাথে শত্রুতা করেছি। আপনি বাংলাদেশে বসে, মিডিয়াতে বসে, টক শোতে বসে আপনি যদি এরকম একটা স্বপ্ন দেখেন, তাহলে তো তারা ভাববে যে আজকে যে মণিপুর, আজকে যে মিজোরাম, আজকে যে আসাম, আজকে যে লাদাখ, এইসব জায়গায় যে মানে বিক্ষোভ চলছে বা উত্তেজনা চলছে, সেই উত্তেজনার পেছনে আপনার হাত আছে। সুতরাং তাদেরকে দমন করতে হলে আপনাদেরকেও শায়েস্তা করতে হবে। এইভাবে আপনার উপরে যদি হামলা চালায় বা আপনার দেশের উপরে হামলা চালায়, আপনি কি কলা ছিঁড়বেন? আপনার কী বা শক্তি আছে, কী পারমাণবিক বোমা আছে? না মানে একদিন আপনি টিকতে পারবেন? আপনি এই যে উত্তেজনাপূর্ণ গরম গরম বক্তব্য দেন, একসময় দেখুন 5ই আগস্টের পরে আপনার এক সেনাবাহিনীর সাবেক মানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা আইসে মিডিয়ার সামনে তারা একবার মনে করে সেই বুড়ো মাল নিয়ে যুদ্ধ করতে যাবে বা যুদ্ধ করবে, ভারতকে উড়িয়ে দেবে, এ করবে, সে করবে। কই, এখন ভারতীয় পণ্য সকাল বিকেল দুপুর খাচ্ছেন, মাখছেন, পরছেন, মানে যে জামা কাপড়গুলো পরছেন তাতেও কোনো না কোনোভাবে ভারতের পণ্যের আছে, হয় বোতাম, না হলে সুতা, না হলে রং, না হলে তেল, না হলে গ্যাস, না হলে বিদ্যুৎ, কোনো না কোনো উপকরণ ওর সাথে তো মিশে আছে। আপনি যে আজকে আচ্ছাদিত হয়ে আপনার মানে গোপনীয়তা রক্ষা করেছেন, যে আপনি শরীরটা ঢেকে রেখেছেন, মানে সেটাও তো তাদেরই পণ্য দিয়ে। সুতরাং তাদেরকে উত্তেজিত করা, উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে তারা তো তাহলে একসময় ভাববে যে তারা জঙ্গিপনা করে, এই উস্কে দিয়ে জনগণকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে বাংলাদেশকে, ভারতকে
বিভক্ত করে তারা ফায়দা নিতে চায়, তারা মজা পেতে চায়। এটা করে পরোক্ষভাবে কোনো না কোনোভাবেই বাংলাদেশের উপর একটা চাপ আসবে, এবং বাংলাদেশের সাথে কোনোভাবে যদি 6 মাস 1 বছরের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তখন আপনার অর্থনীতি, আপনার জিডিপি, আপনার তখন কোন জায়গায় যেয়ে দাঁড়াবে, আপনার দেশের জনগণ তখন মানে ওই বিভিন্ন সময় যে দুর্ভিক্ষের সময় না খেয়ে মারা গিয়েছে সেই অবস্থার মধ্যে পতিত হবে। এটা ভুলে গেলে আপনি কী ধরনের অর্থনীতিবিদ, কী ধরনের মাল্লু, কিভাবে কাল্লু, কিভাবে মানে বিশেষজ্ঞ, এইটাই আমার বুঝতে কষ্ট হয়। এ ধরনের ভাষণ থেকে, বক্তব্য থেকে বিরত থাকতে হবে, এটা আমি আশা করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।